রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ ২০ ফেব্রুয়ারির মধ্যে ভোট সিইসি-কে ভোটার তালিকা দিলেন স্পিকার। আগামী নির্বাচনের বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়বে বলছে ইসি, শিগগিরই চূড়ান্ত হবে প্রস্তাব। রোহিঙ্গা সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড থেকে মার্কিন কূটনীতিকের পদত্যাগ, মিয়ানমার ওপেন থেকে নাম প্রত্যাহার গলফার সিদ্দিকুরের। চট্টগ্রামে আবারও ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ, সিজারের ৫ মাস পরও হাসপাতালে রোগী। ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ভার বাংলাদেশ, ফাইনাল নিশ্চিতে আজ জিততে মরিয়া শ্রীলঙ্কা। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচনের তফসিল ঘোষণা আজ। এর আগে বুধবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংসদ সদস্যদের তালিকা সিইসি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে তুলে দেন। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ। কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। গত জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কমিশনের বাজেট ছিল ৯৮৯ কোটি টাকা। আগামী নির্বাচনে বাজেটে বরাদ্দের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমদ। শীঘ্রই চূড়ান্ত প্রস্তাব করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী ও ভোট কেন্দ্রের জন্য ব্যয় আর জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে বরাদ্দ বাড়াতে হবে বলে জানান তিনি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। জাতীয় পর্যায়ে যে কোনো নির্বাচনের জন্যই কমিশনের খরচ হয় বিপুল অঙ্কের অর্থ। জানা গেছে, আগামী জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করবে নির্বাচন কমিশন, যা ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে নির্বাচন কমিশনের অফিসিয়াল খরচের বাইরে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ব্যয় এখনও নির্ধারণ করা হয়নি। তবে শিগগিরই এসব বিষয়ে কমিশনের পরামর্শ নিয়ে বাজেট প্রস্তাব করা হবে। বাজেটের আকার বাড়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রতি বছর যেহেতু জিনিসপত্রের দাম বাড়ে এবং অনেক সময় ভোট কেন্দ্রের সংখ্যাও বাড়ে, ভোট কক্ষের সংখ্যাও বাড়ে, সেই হিসাবে কিন্তু বাজেট প্রতি বছর বাড়ে। তো এবারও হয়তো এরকম বাজেট পরিমাণটা গতবারের তুলনায় একটু বাড়বে। তো আশা করি আমরা সহসাই একটা প্রাক্কলন করে আমরা সরকারের কাছে বাজেট পেশ করব। নির্বাচনকে কেন্দ্র করে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা, সরঞ্জামের দাম বৃদ্ধির কারণে বাজেট স্বস্তিকর হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিছু নতুন ইউনিয়ন পরিষদ, উপজেলা এগুলো হয়েছে। আর তাছাড়া বিরাট একটা অংশ আসলে পুলিশের পেট্রোলের জন্য দিয়ে দিতে হয়, যেটা পুলিশ হিসাব করে চেয়ে নেয়। যেহেতু অনেক নির্বাচন, কয়েক হাজার নির্বাচন, অল্প করে দিলেও ২০০ কোটি টাকা এমন বেশি কিছু হয়ে যায় না। ভোটার সংখ্যা বাড়ছে, চ্যালেঞ্জগুলো কিন্তু দিন দিন ভিন্ন ভিন্ন মাত্রা বা রূপ পরিগ্রহ করছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে আপনার যথাযথ উপকরণ এবং ব্যবস্থা দিয়ে গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনের জন্য ১২০০ কোটি টাকার বাজেট স্বাভাবিক মনে করছেন তারা। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের কার্যক্রমকে হোয়াইট ওয়াশ উল্লেখ করে ওই বোর্ড থেকে পদত্যাগ করেছেন মার্কিন কূটনৈতিক বিল রিচার্ডসন। রাখাইনে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের প্রথম পরিদর্শনের আগেই পদত্যাগ করেন এই মার্কিন কূটনৈতিক। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সুচির নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গেল সোমবার রোহিঙ্গা সংকট নিয়ে অং সান সুচি ও তার সরকারের সঙ্গে বৈঠকে বসে ১০ সদস্যের উপদেষ্টা বোর্ড। বৈঠকে রাখাইনে রোহিঙ্গাদের নিয়ে রিপোর্ট করতে গিয়ে গ্রেফতার রয়টার্সের ২ সাংবাদিক নিয়ে অং সান সুচির জবাবকে ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করেন রিচার্ডসন। সুচি একে উপদেষ্টা বোর্ডের কাজ নয় বলে দাবি করলে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন কূটনৈতিক। কোফি আনান কমিশনকে সহায়তা করার জন্য গঠিত ১০ সদস্যের ওই কমিটি যুক্তরাষ্ট্র ছাড়াও আরও ৫ দেশের কূটনৈতিকরা রয়েছেন।
এদিকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। $7 লাখ প্রাইজ মানি প্রতিযোগিতাকে না বলে দিলেন সিদ্দিকুর রহমান। রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানিয়ে মিয়ানমারে যাননি এই দেশ সেরা গলফার। ইয়াঙ্গুনে আজ থেকেই শুরু হয়েছে এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্ট। আর এই প্রতিযোগিতা বাদ দিয়ে সিদ্দিকুর খেলছেন এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের টুর্নামেন্টে ঢাকা ওপেনে। মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতায় প্রায় 6,90,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের প্রতি সমর্থনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রামে আবারও ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। সিজারিয়ানের পর 5 মাসেও সুস্থ হতে পারেনি এক মা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চট্টগ্রামের ওই ডাক্তার অবশ্য দায়িত্ব অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন। তাপসী রাবেয়া রিপোর্ট। চট্টগ্রামের রুমি আক্তার 5 মাস আগে সন্তান জন্মদানের জন্য ডাক্তার জায়েদা সুলতানা শরণাপন্ন হন। সিজারিয়ানের মাধ্যমে সন্তান হওয়ার অনেকদিন পার হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি রুমি। একই জায়গায় আবারও অস্ত্রোপচার করতে হয় তার। এরপরও সুস্থ না হলে দফায় দফায় ড্রেসিং করা হয় রুমির। বারবার ডাক্তারকে কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেননি বলে অভিযোগ করেছেন রোগী। সেলাই করে দেওয়ার পর আবার কয়েকদিন পর আবার এরকম হয়ে গেছে ছিদ্র। অনেক যাওয়ার পর থেকে আবার এখানে দেখছি সেলাই খুলে গেছে মাঝখানে। এরকমই কষ্ট পাচ্ছে 5 মাস ধরে। রুমির পরিবারের অভিযোগ, ডাক্তারের অবহেলায় শরীরের মাংসে পচন ধরে গিয়েছে রুমির। প্রায় 1-2 দিন পরে নিয়ে যাওয়ার পরে যখন ড্রেসিং করে ভালো হচ্ছে না, সিস্টারকে ফোনে বলে মানা করে দিচ্ছে যে আমার এখানে আর আসেন না। কোনো ডাক্তার তো বলতে পারবে না যে আমার এখানে আসেন না, পরামর্শ দিতে হবে। আমি পারতেছি না, হ্যাঁ আমি আপনার দায়িত্ব নিচ্ছি, আমি পারতেছি না। 4.5 মাস পরে আসে বলছে যে আরেকটা ডাক্তার দেখেন। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আনা হয় রোগীকে। বর্তমান চিকিৎসক জানান, গুরুতর ক্ষত নিয়েই এসেছেন এই রোগী। 5 মাস আগের ঘটনাগুলো তো আমরা আর ওভাবে করে বলতে পারবো না। যে অপারেশনের পরে তারা যে ড্রেসিংগুলো করছে, ড্রেসিং করার পরে হয়তো এটা ভালো হয় নাই। এদিকে চট্টগ্রামে ডাক্তার জায়েদার সঙ্গে যোগাযোগ করলে তিনি টেলিভিশনের ক্যামেরায় কথা বলতে রাজি হননি। মোবাইলের কথোপকথনেও দায় নিতে চাননি। বিনা কারণে বিনা কোনো কিছুতে কাউকে একটা রোগীর ইনফেকশন হলে কি আমি ডাক্তারের পিছনে ঘুরবো? আর টেলিভিশন ম্যান কথা শুনে তার আত্মীয় শুনে সে ডাক্তারের পিছনে হয়? ডাক্তার জায়েদা যে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করেন তার পরিবেশও স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছে অন্য রোগীরা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। এবার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12টায়। টানা 3 ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে নির্ভা স্বাগতিকরা। এদিকে ফাইনালে টিকিট পেতে ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ লঙ্কানদের কাছে। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। ফেভারিট হিসেবেই ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল টাইগাররা। মাঠের লড়াইয়ে দাপুটে পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন বিশেষণটা যথার্থই ছিল মাশরাফি বাহিনীর। জিম্বাবুয়ে দিয়ে শুরু, এরপর লঙ্কা এবং ফিরতি ম্যাচে আবারও জিম্বাবুয়েকে উড়িয়ে নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন সাকিব তামিমরা। এবার শিরোপার লড়াইয়ের আগে আরও একবার লঙ্কানদের মুখোমুখি হচ্ছে স্বাগতিক দল। ফাইনাল নিশ্চিত হওয়ায় পয়েন্টের কোনো মার প্যাঁচ নেই। নির্ভার বাংলাদেশ দল বুধবার অনুশীলন না করে বিশ্রামে ছিল। তবে ফাইনালের প্রস্তুতি হিসেবে এই ম্যাচে জয়ভিন্ন কিছুই ভাবছে না স্বাগতিকরা। পুরো ম্যাচে টুর্নামেন্টে হারতে চাই না, সবচেয়ে বড় কথা হলো এটাই। তো অবশ্যই ম্যাচটা আমার জন্য সেম ইম্পর্টেন্ট ফাইনালের মতোই, কারণ এটা আলাদা অন্য একটা ওয়ানডে ম্যাচ। সবচেয়ে বড় কথা সেটা একটা ওডিআই ম্যাচ, তো ওইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ফাইনাল তো অবশ্যই ফাইনাল, বাট তার আগে ম্যাচটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এদিকে ম্যাচটি দারুণ গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্য। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে 12 রানে হারের ধাক্কা সামলে ওঠার আগেই বাংলাদেশের কাছে 163 রানের বিশাল হার লঙ্কানদের। এরপর ফিরতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে 5 উইকেটের জয়ে অবশ্য ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে হাতুরুর শিষ্যরা। এবার স্বাগতিকদের হারাতে পারলেই ফাইনাল যাওয়া নিশ্চিত লঙ্কানদের। বাংলাদেশ বিশ্রামে থাকলেও অনুশীলনে ঘাম ঝরিয়েছে থারাঙ্গা কুশল মেন্ডিসরা। এর আগে দুই দলের 42 লড়াইয়ে বাংলাদেশের 6 জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে 34 ম্যাচে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
পাবনায় 25 কিলোমিটার রেলপথের কাজ শেষ, শীঘ্রই ট্রেন চলাচলের উদ্বোধনের কথা প্রধানমন্ত্রীর। বাগেরহাটে লবণাক্ত মাটিতে জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বিশিষ্ট কথা সাহিত্যিক শওকত আলী আর নেই, ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা যান তিনি। বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, কথা সাহিত্যের লেখনীতে প্রান্তিক জনগোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর আনন্দের কথা যার লিখনীতে ফুটে উঠেছে, তিনি অনন্য মহিমায় আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। পৃথিবীর মায়া কাটিয়ে গেলেও পাঠকের হৃদয়ে থাকবেন আজীবন। মহিতুন রিয়া রিপোর্ট। তৃণমূল মানুষের যাপিত জীবন আর মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যার লেখায়, তিনি শওকত আলী, যিনি জীবনকে দেখেছেন সাদা চোখে, রূঢ় বাস্তবতায়। প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রামের ঘনিষ্ঠ চালচিত্রের প্রতিফলন ছিল তার উপন্যাসে, গল্পে। 1936 সালের 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্ম এ কথা সাহিত্যিকের। পারিবারিকভাবেই বেড়ে উঠেছেন রাজনীতি সচেতন ও সংস্কৃতমনা পরিবেশে। ছাত্রজীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন শওকত আলী। বামপন্থীদের নতুন সাহিত্য পত্রিকায় লেখালেখি শুরু। এছাড়া দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার গল্প, কবিতা ও শিশুতোষ লেখা নিয়মিত প্রকাশিত হয়। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে শিক্ষকতায় যোগ দেন। তার পাঠক নন্দিত উপন্যাসের তালিকায় রয়েছে প্রদেশের প্রাকৃতজন, যাত্রা, পিঙ্গল আকাশ, অপেক্ষা, গন্তব্য অতঃপর, জোর বিজোর, জননী ও জাতিকা প্রভৃতি। তার লেখা উত্তরের ক্ষেপ নিয়ে হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কথা সাহিত্যে অবদানের জন্য 1990 সালে 21 পদক পান শওকত আলী। এছাড়া পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারও। দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত এবং পূর্বরাত্রি পূর্বদিন, এই ত্রয়ী উপন্যাসের জন্য পান ফিলিপস সাহিত্য পুরস্কার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন প্রবাদপ্রতিম এ ব্যক্তিত্ব। কমে যাচ্ছিল স্মৃতিশক্তি। অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। সব চেষ্টাকে হার মানিয়ে 82 বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমান অন্য লোকে। প্রান্তিক জনগোষ্ঠীর বিচিত্র জীবন প্রবাহকে বাংলা সাহিত্যে শিল্পিত রূপে উপস্থাপন করা এ লেখক পাঠকের মনে থাকবেন অনন্য উচ্চতায়। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলছে পাবনাবাসীর। মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত 76 কিলোমিটার রেলপথের মধ্যে প্রথম ধাপে 25 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। জানুয়ারির শেষ দিকে ট্রেন চলাচল উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই রেলপথ চালু হলে পাবনার সামগ্রিক অর্থনীতি যেমন গতি পাবে, তেমনি ভোগান্তি কমবে যাতায়াতে। পাবনা প্রতিনিধি রাজের রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 2014 সালে পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ চালু হওয়ার পরে দাবি ওঠে ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত লিংক রুট রেল লাইনের। স্বাধীনতার পর 1974 সালে পাবনাবাসীর দাবি বাস্তবায়নে ঈশ্বরদী ডালারচর রেলপথ প্রকল্প হাতে নেয় বঙ্গবন্ধু সরকার, কিন্তু পরবর্তীতে সেই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। 2013 সালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ নির্মাণ প্রকল্প কাজের উদ্বোধন করেন। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম পর্যায়ের 25 কিলোমিটারের কাজ। এখন অপেক্ষা উদ্বোধনের। এই রেল লাইন আমরা এখন দেখছি এটা দৃশ্যমান, অল্প খরচে যাওয়ার ব্যবস্থা হবে এবং পাবনাবাসী অনেক উপকৃত হবে। এর জন্য আমরা খুবই আনন্দিত। এই সরকারের আমলে বাস্তবায়ন হয়েছে, আমরা এতে খুব উপকৃত। এই রেলপথ চালু হলে পাবনায় যোগাযোগ, ব্যবসা সহ সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এটা আমাদের পাবনাবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া এবং বড় একটা অ্যাচিভমেন্ট। রেলওয়ের এই কর্মকর্তা জানালেন, ইতিমধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। আমরা 96 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলেছি এবং অন্যান্য টেস্টগুলো সম্পন্ন করেছি। এখন আসলে এটা প্রস্তুত। মাঝগ্রাম পাবনা ডালারচর রেলপথ চালু হলে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াত সুবিধা বাড়বে বলে জানিয়েছে ওই এলাকার মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বাগেরহাটের সিডর আয়লা বিধ্বস্ত লবণাক্ত মাটিতে জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ।
জেলার কুল স্থানীয় চাহিদা মিটিয়ে আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কুল চাষ করে ব্যাপক সাড়া ফেলা চাষিরা নিজেরা স্বাবলম্বী হয়েছেন, অন্যদেরকেও উদ্বুদ্ধ করছেন। বাগেরহাট প্রতিনিধির সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। কাঁচা পাকা ফলের ভারে মাটিতে নুয়ে পড়েছে গাছ। বাগেরহাটের মৎস্যঘেরের বেড়িবাঁধ এলাকায় গত কয়েক বছর ধরেই কুল চাষ করছেন কৃষকরা। প্রথম কুল চাষ শুরু করেন মল্লিকবেড় গ্রামের বাদশা তালুকদার। 5 বছর আগে লবণাক্ত মাটিতে চাষ করেই পান সফলতা। লাভের টাকায় 5.5 একর জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন বাদশা। অনেকেই বলছে লবণাক্ত এলাকায় হবে না, তারপর দেখি কুল চাষ করে মোটামুটি ভালোই লাভজনক। তাকে দেখেই এলাকার অনেক কৃষক কুল চাষে আগ্রহী হয়ে ওঠেন এবং অনেকেই বাগান করছে। এই 4 বছরে খুব ফলন ভালো হয়েছে। এত ফলন আর আমাদের দেশে লাভজনক আর কোনো কৃষিতে হয় না। আবার নতুন নতুন ছোট ছোট প্রজেক্ট ধরছি, তারা খুব লাভবান। বাগেরহাটের আপেল কুল ও নারকেলি কুল আসছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কুল চাষের বাণিজ্যিক সম্প্রসারণে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক মানুষের। এই আমরা কুল বাগানে অন্তত 12-13 জন কাজ করি, সব আমরা ভালো সংসার ভালো চলতেছে। 4 বছর ধরে কুল চাষ করে এখান থেকে নিয়ে ঢাকা চালান দিই। এ কাজে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোস্টাল বেল্ট এলাকাটা, এখানে নদীর পানি সম্পূর্ণ লবণাক্ত, তারপরে লবণ সহিষ্ণু জাত এখানে আসলে ফলনে কোথাও কোনো ঘাটতি হচ্ছে না। আমাদের ভবিষ্যতে আরো কুল আবাদ বৃদ্ধি পাবে এবং এতে দেশের পুষ্টি চাহিদা যেভাবে আমাদের সমস্যার সমাধান হবে, সাথে সাথে চাষিরাও লাভবান হবে। কুল চাষ আয়ের পথ খুলে দিয়েছে চাষি, শ্রমিক ও ব্যবসায়ীদের। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মার্কিন নির্বাচনে রুশ আঘাত ইস্যুতে এবার তদন্তের মুখে স্বয়ং ট্রাম্প, 2-3 সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদ। কোপা দেল রে থেকে রিয়ালের বিদায়, চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনালে আর্সেনাল। এশিয়াতে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ। 20 ফেব্রুয়ারির মধ্যে ভোট। সিএসসি কে ভোটার তালিকা দিলেন স্পিকার। আগামী নির্বাচনে বাজেটের বরাদ্দের পরিমাণ বাড়বে বলছে ইসি, শীঘ্রই চূড়ান্ত হবে প্রস্তাব। রোহিঙ্গা সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড থেকে মার্কিন কূটনীতিকের পদত্যাগ। মিয়ানমার ওপেন থেকে নাম প্রত্যাহার গলফার সিদ্দিকুরের। চট্টগ্রামে আবারও ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ। সিজারের 5 মাস পরও হাসপাতালে রোগী। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ভর বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতে আজ জিততে মরিয়া শ্রীলঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।